মুবাশশির খানের সঙ্গে সংস্পর্শে যেতে পেরেছি বিভিন্ন পর্যায়ে, এটা বলবো। তার আগে একটি কথা, বক্তব্য দেওয়ার সময় ছাত্রছাত্রীদের অনেকেই আফসোস করেছ এবং বলেছ যে মুবাশশির খানকে দেখো নাই, তবে তার সম্পর্কে শুনেছ, অনেক শুনেছ। যাই হোক, তোমরা যদি দেখে নাও থাকো, আলোচনায় এবং তোমাদের যা কিছু শুনেছ যে মুবাশশির খানকে তোমরা না দেখলেও দেখেছ, না চিনলেও চিনেছ, মুবাশশির খান সম্পর্কে তোমরা জানো এবং জেনেছ। তারপরেও কথা থেকে যায়, সব জানবে কোথার থেকে, কারণ সত্য যারা প্রবীণ তারা বলতে হলে, এবং প্রবীণরাও তো আমাদের ছেড়ে চলে গেছে। তার মধ্যে এখন আমরা যারা প্রবীণ হতে চলেছি, মুবাশশির খান একজন অনজন্মা পুরুষ ব্যক্তিত্ব। অনজন্মা যাহা সহজে জন্মায় না, বারবার জন্ম হয় না। অনজন্মা ব্যক্তিত্ব, এক মহান ব্যক্তিত্ব মুবাশশির খান। একটা জিনিস দেখলে, চিন্তা করলেই বোঝা যায়, মুবাশশির খান যখন ছোট ছিলেন, যখন লেখাপড়া করেন, যখন স্কুলে পড়েন, বিশ্বনাথ থানায় রামসুন্দর হাই স্কুল ব্যতীত আর একটি স্কুলও ছিল না। সেই রামসুন্দর হাই স্কুলে মুবাশশির খান লেখাপড়া করেন। ওখান থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন পাস করেন। যে পিরিয়ডে মুবাশশির খান ম্যাট্রিকুলেট হন, সেই পিরিয়ডে সমস্ত এলাকায় তথা বিশ্বনাথ থানায় ছিল না, হয়তো থাকলেও একজন বা দুইজন। তাহলে যে সমাজে ম্যাট্রিকুলেট ছিল না, থাকলেও একজন বা দুইজন, সে সমাজে মুবাশশির খান কিভাবে ম্যাট্রিকুলেট হলেন? সেই সমাজে চিত্র কি ছিল? সেই সমাজে দারিদ্রতা ছিল, দরিদ্র ছিল মানুষ। সেই সমাজে মেলা ছিল, নাচগান ছিল, আড্ডা ছিল, নৌকাবাজ ছিল, ঘুড়দৌড় ছিল, এবং যাত্রাদল ছিল, কাটুগান ছিল। এই সমস্ত সকল যুবককে আকৃষ্ট করেছে। যারা এর থেকে বেরিয়ে যেতে পেরেছে তারা হয়েছে সম্মানী। এই এত সব সামাজিক যে বেদিগুলো ছিল, একটি বেদিও মুবাশশির খানকে আকৃষ্ট করতে পারে নাই। মুবাশশির খানকে আকৃষ্ট করেছে রামসুন্দর হাই স্কুলের ক্লাস 9-10 ক্লাসরুম তাকে আকৃষ্ট করেছে, এবং তিনি সেখানে লেখাপড়া করে এই এলাকার প্রথম শিক্ষিত হিসাবে স্থান করে নিয়েছেন নিজেকে। ওনার পরে আমরা অনেকেই এখান থেকে শিক্ষিত হয়েছি, কিন্তু আমরা মাস্টার্স করে, বিএ করে, এলএলবি করে মুবাশশির খানের ব্যক্তিত্বের সম্মানটা তো আমরা অর্জন করতে পারিনি। মুবাশশির খানের সেই শিক্ষিত হওয়া ছিল অত্যন্ত দামি। সেই সমাজে মুবাশশির খানের জন্ম হয়েছিল, সেই সমাজে মুবাশশির খান ম্যাট্রিকুলেশন দিয়েছিলেন এবং এলাকার উচ্চ শিক্ষিত ব্যক্তি বলে তাকেই স্বীকৃতি দেওয়া হয়েছিল। আজকে আমরা হাজারজন শিক্ষিত হলেও এই শিক্ষিত স্বীকৃতি, প্রথম স্বীকৃতি মুবাশশির খানের। তাই আমি বলি, উনি ক্ষণজন্মা। শিক্ষিত হওয়ার পাশাপাশি উনি অলস জীবন কাটান নাই, উনি শিক্ষকতা করেছেন। উনি মিরপুর হাই স্কুলে শিক্ষকতা করেছেন, এবং সেই সময় ওনার সহচর্যে ওনার কাছে আমরা কয়েকজন যেতে পেরেছিলাম গ্রামের, এই গ্রামের কয়েকজন। আমি গিয়েছিলাম, ওসমান গনি ছিলেন, সিরাজউদ্দিন ছিলেন, বশির মিয়া, অনেকেই ছিলাম আমরা। ওখানে ছাত্র শিক্ষক সম্পর্কে মুবাশশির খানের সংস্পর্শে ছিলাম। স্মৃতিচারণে মনে পড়ে মুবাশশির খানের বিজ্ঞতা। উনি ইংরেজি পড়াইতেন, ভালো ইংরেজি পড়াইতেন। মুবাশশির খানের ওখানে ইংরেজি পড়ানোর কদর ছিল অনেক। একদিন আমাদের অঙ্কের টিচার অনুপস্থিত ছিলেন, আমি ছিলাম ক্লাস 6-এ। অনুপস্থিত টিচারের বদলে মুবাশশির খানের ওই পিরিয়ড গ্যাপ ছিল, উনি এসেছিলেন আমাদের ক্লাসে। এসে বললেন যে অঙ্কের টিচার তোমাদের রীতিমতো অঙ্ক পড়াচ্ছেন, আজকে হঠাৎ করে আমি একটি অঙ্ক শিখিয়ে দিলে, আমি একটি অঙ্ক ধরে নিলে তোমাদের লাভ হবে না, তার চেয়ে বরং তোমাদের সঙ্গে গল্প করি। আমরা সমর্থন দিলাম যে স্যার ঠিক আছে।
উনি বললেন যে কি গল্প নয়, আমি একটা কম্পিটিশন দেই, দেখি তোমরা কে ফার্স্ট হও, কে সেকেন্ড হও, কে থার্ড হও, আর কে পারো না। কম্পিটিশনটা হলো গাছের নাম লিখো, যে সবচেয়ে বেশি গাছের নাম লিখতে পারবে তাকে আমি ফার্স্ট বলবো। মাছের নাম লিখো, যে যত বেশি লিখতে পারবে সে ফার্স্ট হবে। পাখির নাম লিখো, যে যত বেশি লিখতে পারবে সে ফার্স্ট হবে। আমরা লিখলাম গাছের নাম, মাছের নাম, পাখির নাম, কম্পিটিশন করলাম। অবশ্যই একটাতে আমি ফার্স্ট হয়েছিলাম, গাছের নামে আমি ফার্স্ট হয়েছিলাম, বাকি দুইটাতে অন্য দুজন হয়েছিল। কিন্তু গাছের নাম, পাখির নাম, মাছের নাম আসল কথা না। আসল কথা মুবাশশির খান এই একটি যে 45 মিনিট 45 মিনিটের ক্লাসটিকে মনে করেছিলেন যে একটা কাজে লাগিয়ে দিই। কি কাজে লাগিয়ে দিল? আমাদের গাছের প্রতি আকৃষ্ট করলো, উনি আমাদের মাছের প্রতি আকৃষ্ট করলো, পাখির প্রতি আকৃষ্ট করলো, অর্থাৎ গবেষণা লব্ধ জ্ঞান অর্জনে আমাদের পথ দেখালো। এরপরে অনেক সময় একা বসলে, অবসর বসলে আমি গাছের নাম লিখতে থাকতাম, মাছের নাম লিখতে থাকতাম, দেখি কতটা লিখতে পারি। যদি 70টা লিখতে পারি, অন্যদিন 75টা লিখতে পারি কিনা। তাইলে আমি কি নিচ্ছি? আমি জ্ঞান অর্জন করছি। কিন্তু মুবাশশির খান সেই 20টুকু ক্লাসে রোপণ করে দিয়েছিলেন। নিয়মিত ক্লাসে তো ওনার গুণাবলী আছেই, নিয়মিত ক্লাস ছাড়াও ওই যে একটি গবেষণামূলক কাজ উনি করলেন, আমাদের উপকার হলো। আজকে স্মৃতিচারণে এটা আমার মনে পড়েছে। ঠিক একইভাবে মুবাশশির খান ছিলেন একজন নামকরা প্লেয়ার, ফুটবল প্লেয়ার। মুবাশশির খানের বাড়ির ঠিক পশ্চিম জায়গাটুকু, পাকিস্তানের বাড়ির উত্তরে জায়গাটুকু, এখানে একটি বটিয়া ছিল। বটিয়া বলে এখানে দুবলা গাছ থাকে এবং পলিশ মাঠ থাকে, খেলার মাঠের মতো। এখানে ছিল একটি ভালো ফুটবল মাঠ। এবং আগেকার দিনে আমরা যখন ছোট, যারা তখন বড়রা এখানে ফুটবলের আসর জমতো, ফুটবলের টুর্নামেন্ট হইতো, খেলা হইতো, হাত পা ভাঙতো, তাও দেখেছি। পা ভেঙে গেছে, ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ফুটবল মাঠ ছিল ওনার বাড়ির সংলগ্নই। তখন ওনার বাড়ি এখানে পুরাতন বাড়িতে ছিলেন, শেখের গাঁওয়ের মাঝখানে। যাই হোক, তখন এখানে ফুটবল খেলায় আমরা যখন দর্শক হিসেবে বসতাম, ছোট ছোট ছেলেরাকে বসতাম মাঠের পাশে, তখন মুবাশশির খানকে আমরা দেখেছি একজন ভালো খেলোয়াড়, ভালো একজন ফুটবল খেলোয়াড়। এই খেলার স্তরে এই স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা যখন কলেজ থেকে বাড়িতে বেড়াতে আসতাম, তখন আমরা ভলিবল খেলার প্র্যাকটিস করতাম। সেখানেও দেখেছি মুবাশশির খান একজন ভালো ভলিবল প্লেয়ার। আমরা যখন কলেজ থেকে ছুটিতে গ্রামে আসতাম, তখন বর্ষার সময়ে নদী ভরা পানি, নৌকা যাচ্ছে, বাজারের এক অংশ পানিতে ডুবে আছে, আর এক অংশে বারান্দায় আমরা খেলাধুলা করতেছি, ক্যারম বোর্ড খেলতেছি। সেখানেও মুবাশশির খান একজন ভালো ক্যারম বোর্ড প্লেয়ার। যে ধরনের খেলাধুলা শিখেছি মুবাশশির খানকে পেয়েছি। কিভাবে পেয়েছি? ঠিক আমাদের শিক্ষা দেওয়ার জন্য বা আমাদের চেয়ে বড়, বয়সে বড়, তার অনুপ্রেরণা পাওয়ার জন্য উনি এইভাবে এমিয়েবল, অর্থাৎ অত্যন্ত মিলমিশে ছিলেন। ঠিক তেমনি ভাবে এলাকায় যে সমাজ ব্যবস্থা বসে, বিচার ব্যবস্থা বসে, আমরা এই বাজারে রাজ পঞ্চায়েত বসতো, অনেকেই এটা স্বীকার করবে, রাজ পঞ্চায়েত বসতো আগে, সমস্যাগুলো সমাধান হতো। সেখানেও মুবাশশির খানকে দেখি শিক্ষা দিতে, মুরব্বীদের শ্রদ্ধা করে, অত্যন্ত বিনয়ের সাথে উনি মুরব্বীদের ফর্মে নিয়ে আসতেন, যে আগে একজন সভাপতি ঠিক করেন, একটা লিস্টি করেন, কে কি বক্তব্য দিবেন। সেখানেও উনি ওই ওনার জ্ঞান বিতরণ করেছেন। ধীরে ধীরে উনি নিজেও একজন প্রবীর মুরব্বী হয়ে গেলেন, বিচার ব্যবস্থায় বসতেন, এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে বসতেন। এ পর্যন্ত যত বক্তব্য আপনারা দিয়েছেন, আপনারা লেখা স্কুল প্রতিষ্ঠা এবং স্কুলের সঙ্গে কথা বলেছেন, আমি সেটাতে পড়ে আসছি, এর বাইরের কথাগুলো আমি বললাম। উনি ছিলেন একজন বিচারক, একজন মুরব্বী, একজন পঞ্চায়েতে কাজ করার একজন ব্যক্তিত্ব। আচ্ছা, এরপরে ওনাকে আমরা রাজনীতিতে দেখলাম। কিভাবে দেখলাম? 1969 সালে যখন তখনকার পাকিস্তান গভর্নমেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে সারা দেশ উঠলে উঠলো, আন্দোলন হলো, গণ আন্দোলন হলো। সেই গণ আন্দোলনের সময় আমরা যখন গ্রামে আসলাম, যে আন্দোলনকে গ্রাম থেকে চাঙ্গা করতে হবে,
তখন এখানে এসে সেই নেতৃত্ব মুবশির খানের হাতে, আমরা যে যত কিছু বলি নেতৃত্ব চলে যায় তার কাছে। তখন মুবশির খান যেটা বলে সেটাই হয়, সেখানেই মানে জনসংযোগ বেশি পাওয়া যায়, সেটাই গ্রহণ হয়, কারণ সে জ্ঞানী, উনি জ্ঞানী। এবং এখানে ওনাকে দেখলাম যে মানে আমরা একজন ভালো আন্দোলনকারী, ভালো রাজনীতি বোঝার লোক বা রাজনৈতিক। মুক্তিযুদ্ধ আসলো, মুক্তিযুদ্ধের সময় মুবশির খান মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে ব্যাপক ভূমিকা রেখেছেন, যেটা আমার পূর্ববর্তী বক্তা আহমদ আলী বলেছেন। এইভাবে মুবশির খানকে সর্বক্ষেত্রেই বিচার করলে সব জায়গায় অগ্রগণ্য দেখা যায়। এখন এই যে তার স্মৃতি, এই স্মৃতি মিলিয়ে ছাত্রছাত্রীরা কল্পনা করে নিতে পারো একজন মুবশির খানকে। মুবশির খান ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ। এই স্কুল প্রতিষ্ঠা লগ্নে এই এলাকার মুরব্বীদের সংগঠিত করেছিলেন মুবশির খান। এই জমি সংগ্রহ করার জন্য ঘরে ঘরে গিয়েছিলেন মুবশির খান, সঙ্গে নিয়েছিলেন, মুরব্বীদের সামনে দিয়েছিলেন। উনি একটু বুদ্ধিমান লোক ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন, যে কারণে মুরব্বীদের উনি যেটা যে বুদ্ধি দিতেন সেটাই গ্রহণ হয়ে যেত, এবং গ্রহণ হয়ে গেলে তো আর বিমত নাই। কাজেই উনি মুরব্বীদের রাস্তা দেখিয়ে দিয়েছেন যে এই দিকে, ওখানে গেলে জমি পাওয়া যাবে, জমিটি পাওয়া গেছে, ওখানে গেলে টাকা পাওয়া যাবে, ওখানে গেলে ছাত্র পাওয়া যাবে, সব দিকে। তখন ওনার সংস্পর্শে আমরা আবার আসলাম কাজে, স্কুল করার সময়। আমরা তখন কলেজ ইউনিভার্সিটির ছাত্র। মুবশির খানকে তার উদ্যম, তার চেষ্টা দেখলাম। তখন আমরা একটা প্রশ্ন করেছিলাম যে সবকিছু তো হচ্ছে, কিন্তু টাকা আসবে কোথা থেকে? তখন উনি বললো যে টাকা ইনশাল্লাহ আমাদের এই এলাকার মানুষই দিবে। তখন লন্ডনে গিয়ে উনি একটা অর্গানাইজ করলেন, ওখানকার লন্ডনে সবাইকে নিয়ে, দেশের লন্ডনে নিয়ে সভা সমিতি করলেন, এবং 1 পাউন্ডের চাঁদা, একজন লন্ডনে 1 পাউন্ড দিবেন 1 টাকা। কিন্তু তখনকার 1 টাকা অনেক দাম ছিল। এই 1 পাউন্ডের চাঁদা শহরে শহরে লন্ডনে। তখন আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে যে সিঙ্গারঘাট এলাকার যত লোক লন্ডন ছিল সবাই যেন সিঙ্গারঘাটের উন্নতি চায়, সিঙ্গারঘাটের উন্নতির কথা শুনলে সবাই দৌড়ে চলে আসে, সবাই সমর্থন করে। এবং যখন স্কুলের কথা বলা হয়েছে সবাই চাঁদা দিচ্ছে, চাঁদা পাইতে কোনো ব্যাগ পাইতে হয় নাই। এইভাবে প্রবাসীদের অর্থে স্কুল দাঁড়িয়ে গেল। এলাকায় যে মুরব্বিয়ান ছিল তারাও এখানে যখন যে দিক থেকে পারা যায় টাকা পয়সা দিয়েছেন। এইভাবে সম্মিলিত স্কুলটি তৈরি হলো, স্কুলটি স্টার্ট হলো, স্কুলটি চললো। কিন্তু মুবশির খান প্রতি বছরে ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট জানতে চেয়েছেন। যে বছর রেজাল্ট আমরা পাঠিয়েছি তো পেয়ে গেছেন, যে বছর পাঠাইতে দেরি হচ্ছে উনি তখনই অনেক ক্ষেত্রে আমার কাছে চেয়েছেন যে স্কুলের রেজাল্ট। তাহলে উনি উনার কর্মক্ষেত্রে বসে স্কুলের মানদণ্ড মূল্যায়ন, যেটাকে মনিটরিং যেটাকে বলা হয়, মনিটরিং করেছেন। এবং তার সেই মনিটরিংকে আমরা এলাকাবাসী, মাস্টাররা, শিক্ষকরা উৎসাহ উদ্দীপনা পেয়েছি, এবং সেই জন্য স্কুলটি এগিয়ে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসেছে। ইনশাআল্লাহ আরো সামনে যাবে, আরো এগিয়ে যাবে। এখন মুবশির খান সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মুবশির খান সম্পর্কে বলতে গেলে দীর্ঘ সময়ের দরকার, শর্ট সময়ে এত কিছু বলা যাবে না। তাই আমিও মনে করি যে মুবশির খান সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে, আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তো এত লম্বা সময় আমরা ধৈর্যচ্যুত করবো না আপনাদের। আমি সংক্ষেপে তাই বলছি যে মুবশির খান ক্ষণজন্মা পুরুষ, মুবশির খান ক্ষণজন্মা মহাপুরুষ। মুবশির খান বারবার জন্মায় না। আমরা কামনা করি মুবশির খান যেন আমাদের সমাজে বারবার আসেন, মুবশির খানের মতো এরকম ব্যক্তিত্ব যেন আমরা পাই এবং আমাদের এলাকায় যেন সাফ করতে পারি, এই আমরা কামনা করি। তাই মুবশির খানকে আমরা স্মরণ করি এবং মুবশির খানের আত্মার মাগফিরাত কামনা করি, মুবশির খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে বেহেশতবাসী করুন এবং তার সমস্ত জীবনের সমস্ত গুনাহগার আল্লাহ মাফ করে দেন, এই প্রার্থনা আমরা করি। তোমরা সকলে এই প্রার্থনা করো। এবং মুবশির খানের মরহুমের যে পরিবার, ছেলে মেয়েরা সহ
এই সুখ সন্তপ্ত যারা বেদনা পেয়েছে, বেতা দিচ্ছে, সেই সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম।